আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের দুঃসময়ে জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী তাদের আস্থা অর্জন করেছে মন্তব্য প্রধানমন্ত্রী। এএফআইপির নতুন নির্মিত ভবনের উদ্বোধন। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই, তবে দেশটির মানবাধিকার নিয়ে সত্য বলার অধিকার আওয়ামী লীগের আছে, বললেন ওবায়দুল কাদের। আসছে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ পরিশোধের চাপ, মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। সরকারি ব্যয় ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ এমপিদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। জনগণের আস্থা বিশ্বাস অর্জন করা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও সেনা প্রাঙ্গণ উদ্বোধন করে তিনি বলেন, সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস না থাকলে তারা রণাঙ্গনে জয়লাভ করে না। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। আধুনিক প্রযুক্তির সহায়তায় রোগ জীবাণু শনাক্তে ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের সদস্য এবং বেসামরিক রোগীদের রোগ নির্ণয়ে ব্যবহৃত হবে 14 তলা এই প্যাথোলজি ভবন। পরে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত দরবারে অংশ নিয়ে সেনাবাহিনীর সদস্যদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সরকার প্রধান। বাহিনীর আধুনিকায়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। পাশাপাশি শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান নিয়ে আন্তর্জাতিক মহলের প্রশংসার কথাও জানান প্রধানমন্ত্রী। যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে প্রতিটি দেশ প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে, সেটাকে আরো উন্নত করাই আমাদের লক্ষ্য। সেনাবাহিনীকে দেশের সার্বভৌমত্ব রক্ষার সাথে সাথে জনগণের আস্থা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। 75 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা, সেমিনার ও সামাজিক অনুষ্ঠানের মতো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠান আয়োজনে নির্মিত হয়েছে সেনা প্রাঙ্গণ। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন, সেনা ও নৌবাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। যুদ্ধের কারণে বৈশ্বিক চাপ থেকে বাংলাদেশ মুক্ত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশ্বব্যাপী যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে। রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই, তবে দেশটির মানবাধিকার নিয়ে সত্য বলার অধিকার আওয়ামী লীগের আছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ভিয়েতনাম যুদ্ধের সময় দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নির্মমভাবে বিক্ষোভ দমন করা হয়েছিল, ঠিক একই কায়দায় তারা এখন নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উপর। যুক্তরাষ্ট্র প্রায় 52টা ইউনিভার্সিটি গাজায় গণহত্যার বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে এবং সে প্রটেস্টকে দমন করা হচ্ছে, রুথলেসলি পারসিকিউট করা হচ্ছে। ছাত্রীদেরকে দেখলাম হাত দুটো পেছনে নিয়ে রশি দিয়ে বেঁধে
অ্যারেস্ট করা হচ্ছে। সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়? এখানে সম্পর্কের অবনতি কেন? কয়েকটি দেশে যুদ্ধ পরিস্থিতির কারণে অন্যদের মতো বাংলাদেশও সংকট মোকাবেলা করছে বলে জানান আওয়ামী লীগের এই নেতা। বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না। কাজে আমরাও চাপ অনুভব করছি, যেমন আমাদের দ্রব্যমূল্য চাপের মুখে আছে। এটা তো অস্বীকার করলে বাস্তবতাকে অস্বীকার করে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক বরাদ্দ না দেয়ার যুক্তিও তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক। আইনগত নয়, স্থানীয় নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত বলে জানান ওবায়দুল কাদের। আপনারাই তো ভয় পান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, গণতন্ত্রকে রক্ষা করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে এবং ডিইউজে আয়োজিত আলোচনা সভায় মঈন খান এসব কথা বলেন। তার দাবি, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন করছে। সরকারের অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমকে আরও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপির এই নেতা। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। বাংলাদেশ যে আদর্শের সৃষ্টি হয়েছিল, সেই গণতন্ত্র, যে গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম, সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। আসছে বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি, ঋণ পরিশোধের চাপ, যা মানুষের জীবন মানে আঘাত করেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি। বাজেটের ব্যয় ব্যবস্থাপনা নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শারফুল আলমের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামে জনজীবনে নাবিশ্বাস। এই পরিস্থিতির মধ্যেই আসছে 2024-25 সালের বাজেট। সিপিডি বলছে, নতুন সরকারের প্রথম বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পণ্যের দাম কমিয়ে আনা। পাশাপাশি বিদেশি ঋণের চাপও বাড়ছে। শুধু বিদেশি ঋণে নয়, দেশি ঋণেও একই পরিস্থিতি বলে জানান দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডির গবেষণা মতে, কর্মসংস্থান হয়, শিক্ষার মান বাড়ে এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়, এমন বাজেট চান সাধারণ মানুষ। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি যা মানুষের জীবনমানকে আঘাত করছে, আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে, দায় দেনা পরিস্থিতি একটা বড় ধরনের সমস্যার, প্রবৃদ্ধির হারের কিছু শ্লথকরণ হয়েছে। এই তিনটি সমস্যা একসাথে আগামী দিনের বাজেটকে নতুন একটি চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। আমার এখানে বরাদ্দ হবে বাজেটে, এই টাকাটা কিন্তু আমার টাকা, আমার ট্যাক্সের টাকা। এই টাকাটা যদি ঋণ নিয়ে যদি করা হয়, সেটা অভ্যন্তরীণ ব্যাংকিং সেক্টর হোক আর অন্য সেক্টর হোক আর বৈদেশিক হোক, সেই ঋণের টাকার যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু আমাকেই করতে হবে। বাজেটের সরকারি ব্যয় ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানান সংসদ সদস্যরাও। তাদের মতে, সীমাহীন দুর্নীতি আর জবাবদিহিতার অভাব প্রকট আকার ধারণ করেছে। তবে বাজেট ব্যবস্থাপনা ঠেলে সাজানোর কথা বললেন সাবেক পরিকল্পনা মন্ত্রী। এই সিন্ডিকেট যদি আমরা ভাঙতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি না যে ইনফ্লেশন আপনি কমাতে পারবেন। যতদিন পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে না আনা যাবে, দুর্নীতিমুক্ত না করা যাবে, আমি যত বরাদ্দ বাড়াই না কেন, জনগণের কাজে তার দোরগোড়ায় পৌঁছবে না। বাজেটের উপরে বাজেট যখন তৈরি করা হয়, why government has to repeatedly go to the same areas again and again? What are the inherent reasons? এটা দেখার দরকার। চলতি অর্থ বছরের প্রবৃদ্ধির হার নিয়ে সিপিডির ধারণার সাথে দ্বিমত পোষণ করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী। আলোচনায় আগামী বাজেটে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে বাজেট বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। তারা ভালো স্বাস্থ্য সেবা চায় একটু মোটামুটি। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
মুক্ত সাংবাদিকতার সূচকে বাংলাদেশ 2 ধাপ পিছিয়েছে বলে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যে প্রতিবেদন প্রকাশ করেছে তাকে দুর্বল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। ওই রিপোর্টে প্রকৃত চিত্র ফুটে ওঠেনি বলেও মনে করেন তিনি। সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেদানসান্দ্রোর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন প্রতিমন্ত্রী। এ সময় ইতালির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে ইউরোপের উদ্দেশ্যে অবৈধ মাইগ্রেশন বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করছে, এটা বন্ধ হওয়া উচিত। এমনভাবে আপনি র্যাঙ্কিং করছেন যেটা আসলে সত্য যে পরিবেশের আসল চিত্রটা তুলে ধরতে পারছে না। তো সেই র্যাঙ্কিং এর পদ্ধতি তো নিশ্চয়ই গলদ আছে, ভুল আছে। আরএসএফ এর যে র্যাঙ্কিং এর যে উদ্যোগ, এটাকে আমি স্বাগত জানাই, কিন্তু এই ক্রেডিবিলিটিটা নষ্ট হয়ে যাবে যদি পদ্ধতিগত দুর্বলতা থাকে, আর যাদের কাছে তথ্য নিচ্ছে তারা যদি ভুল তথ্য দেয়, এটা ভেরিফাই না করে ছাপিয়ে ফেলে, তাহলে এটা বিশ্বাসযোগ্যতা হারাবে। কাল থেকে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দেশের বিভিন্ন জেলায় হতে পারে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাত। আগামী এক সপ্তাহ তাপপ্রবাহের আশঙ্কা না থাকলেও চলতি মাসের দ্বিতীয়ার্ধে আরেকটি হিটওয়েভ আসতে পারে। এদিকে তীব্র তাপদাহের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ খুলেছে সারা দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। তাপদাহের মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। তাপমাত্রা কমতে শুরু করায় আজ থেকে স্কুলে শুরু হয়েছে ক্লাস। শিক্ষার্থীদের গরম থেকে বাঁচাতে বিদ্যালয়গুলো নিয়েছে নানা ব্যবস্থা। তবে রাজধানীর স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কিছুটা কম। অভিভাবকরা জানান, তীব্র এই গরমে অনেকটা বাধ্য হয়েই সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন তারা। বুঝতে পারতেছি না আসলে কি করব, যে বাচ্চাকে নিয়ে আসবো নাকি নিয়ে আসলে হচ্ছে বাচ্চা পড়ালেখার দিকটা, যদি না নিয়ে আসি তাহলে অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। আর আমাদের 95 জন স্কুলে মানে মোট আসছে 50 জন। পরীক্ষার সামনে চলে আসছে, না খুললেও চলে না। দ্বিতীয়ত গরম, অতিরিক্ত গরমে একটু মানে দুদিকেই ঝামেলা। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় সিলেবাস পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেওয়ার পরিকল্পনা নিয়েছেন শিক্ষকরা। খাবার পানির ব্যবস্থা আছে, আমরা অতিরিক্ত একটু কি করছি, এখানে আমরা ওই আমাদের যে আয়া আছে তার যে আমরা লেবুর শরবত, লেবুর সিনিয়র লেবু দিয়ে সাধারণ ব্যবস্থাটা করছি। যদি সরকার এখানে হয় তাহলে আমরা দেখা যাচ্ছে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আমরা করতে পারি, আমরা এরকম সিদ্ধান্ত নিচ্ছি। এদিকে কাল থেকে ঢাকা সহ সারা দেশে আরো কমে আসবে তাপমাত্রা। বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এ সময় বজ্রপাত থেকে বাঁচার জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা। তাপমাত্রা আরো কিছুটা কমে আসবে এবং কালকে থেকে সারা দেশেই কিন্তু তাপমাত্রা আরো কমে আসবে এবং বৃষ্টিপাত সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বজ্রঝড় এবং সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহ তাপদাহের আশঙ্কা না থাকলেও এই মাসে দ্বিতীয়ার্ধে তা আবারও বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কর আদায় পদ্ধতির আমূল পরিবর্তন না আনলে আগামীতে ট্যাক্স জিডিপি অনুপাত কমার শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রাজধানীতে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর বাংলাদেশ নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এমন শঙ্কা প্রকাশ করেন। এতে আইসিটি খাতে কর রেয়াত সুবিধা প্রত্যাহারে ব্যবসায়ীদের দাবির সাথে একমত প্রকাশ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ফজর আবের রিপোর্ট। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে দেশ। একটু একটু করে এগিয়ে গেল এখনো বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের আইসিটি খাতের অগ্রগতির গতি বেশ স্লথ। পার্শ্ববর্তী ভারতে যেখানে আইসিটি খাত থেকে আসে জিডিপির প্রায় 8%, ইন্দোনেশিয়ায় 4.5%, ফিলিপিন্সে 3.5%, সেখানে বাংলাদেশের জিডিপিতে আইসিটি সেক্টরের অবদান 1% কিছু বেশি। এ অবস্থায় আইসিটি খাতের ব্যবসায়ী ও সরকারের নীতি নির্ধারকরা এক টেবিলে বসেছিলেন রাজধানীর একটি হোটেলে। আমাদের নানরেসিন বাংলাদেশের এখন ফাইনালি ডিসিশন মেকিং পর্যায়ে গিয়েছে, যেখানে তারা আসলে সরাসরি হস্তক্ষেপ করে বাংলাদেশে বড় ধরনের কিছু ডিসরাপশন নিয়ে আসতে পারে। সেই কানেক্টটা আমি আশা করি আইসিটি ডিভিশন যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলোতে ত্বরান্বিত হবে। 30 থেকে 30,000 শুধুমাত্র পাবলিক আর প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ছেলেপেলেরা বাইর হচ্ছে। দ্যাট মিনস সাপ্লাই হ্যাজ ইনক্রিজড, বাট আমরা কি ওদের জন্য অ্যাবজর্ব করার মতো ডিমান্ড তৈরি করতে পারছি কিনা না। যেখানে স্মার্ট বাংলাদেশ যেতে চায় আর গ্লোবাল যে ট্রেন্ড সেটার অ্যাডভান্টেজ যদি আমরা নিতে চাই, এই ইনভেস্টমেন্ট ক্লাইমেটে সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট আছে। যারা ট্যাক্স কালেক্টিং এজেন্সি তাদেরও স্মার্ট হতে হবে।
এখন কুইক ট্যাক্সেড রেভিনিউর জন্য abrupt decisions actually sends ripple effects not only domestically also with foreign investors. যে আমাদের এডুকেশন সেক্টর এবং আমাদের একাডেমিয়া is only producing graduates. অ্যাকচুয়ালি একটা ইউনিভার্সিটি কোনোদিন গ্র্যাজুয়েট প্রডিউস করতে পারে না, ওটা একটা কলেজ করে। একটা ইউনিভার্সিটি প্রডিউস করে রিসার্চ, তাহলেই তাকে ইউনিভার্সিটি বলা হয়। অথচ আমরা সবাইকেই এক ধারে ইউনিভার্সিটি বানিয়ে দিচ্ছি। ওটাই আমরা আইসিটি ইন্ডাস্ট্রি থেকে আমরা যে কন্ট্রিবিউশনটা করি ডাইরেক্ট ট্যাক্স ছাড়াও, ওটার একটা ক্যালকুলেশন করা উচিত। আইসিটি শিক্ষার গুরুত্ব অনুধাবনে বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন নীতি নির্ধারকরা। এখনই আইসিটি খাতের উপর কর আরোপ না করার পরামর্শ দেন তারা। প্রধান কারণ বলেন যে কেন পাচ্ছি না, তাহলে প্রধান কারণ আমি তুলব ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের দিকে। 15 বছরে পৃথিবীর যে শিফট হয়েছে, যেই পরিবর্তনটা হয়েছে, তার সাথে খাপ খাইয়ে আমরা কি আমাদের কোর্স কারিকুলাম পরিবর্তন করতে পেরেছি? আজকে আমরা এআই নিয়ে কথা বলছি, আমাকে একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলেন দেশীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যার এআই নিয়ে ফুল কোর্স কিংবা ডিপ্লোমা কোর্স আছে। আইসিটি ইন্ডাস্ট্রি আমরা যে লেভেলে এখন এসছি, এখনো আমরা সেই লেভেলের ম্যাচিউরিটিটা পাই নাই যে এই যে বেনিফিটসগুলি দেওয়া হয়েছে সেটা উইথড্র করা উচিত না। ইনফ্যাক্ট আমি কিন্তু মনে করি আমি যে কথাগুলি বলবো সেই কথাগুলির আলোকে আমাদেরকে হয়তো চিন্তা করতে হবে আমাদের কিভাবে আরো ফার্দার ইনসেন্টিভ আমরা এই ইন্ডাস্ট্রিকে দিতে পারি। বাংলাদেশ রাজস্ব বোর্ড এনবিআর এর কার্যক্রমকে পশ্চাৎপদ বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এনবিআর কি করতেছে, যারা ট্যাক্স দেয় তাদের উপরে আরো ট্যাক্স কেমনে ধৈর্য করা যায় সেটাই তারা করতেছে, আর যারা ট্যাক্স নেটের বাইরে আছে তারা বাইরেই আছে, তাদেরকে ট্যাক্স নেটের ভিতরে আনার কোনো উদ্যোগ নাই। তো আমি একবার ট্যাক্স নেটের ভিতরে ঢুকে গেছি, ট্যাক্স দিতে শুরু করছি, দ্যাটস ইট। এখন আমার কি এক্সাম্পশন ছিল ওটা কেমনে বাদ দেওয়া যায়, আমি কোন এইচএস কোডে আনছিলাম, এমন কোন এইচএস কোডে নিলে আমার ট্যাক্স আরো বেশি হবে, দ্যাট ইজ দ্য হোল থিঙ্কিং, নট টু ব্রিং মোর পিপল ইনটু দি ট্যাক্স নেট। বারবার আমি এই কথাটা বলেছি। অ্যান্ড দ্য মোর ইউ ডু দিস, আপনার আজকে 8% থেকে 7.8% হয়েছে, যদি আপনি ট্যাক্স কালেকশনটা না চেঞ্জ করেন, আপনার মাইন্ডসেটটা না চেঞ্জ করেন, আপনার হোল পলিসিটা যদি না চেঞ্জ করেন, আগামী বছরে 7.8% থেকে আরো কমবে আপনার ট্যাক্স রেট টু জিডিপি রেশিও। বক্তারা বলেন বিশ্বে দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার হচ্ছে, এতে করে গ্লোবালাইজেশনের পরিবর্তে দেশগুলো আবারও আত্মকেন্দ্রিকতার দিকে হাঁটছে। ফলে প্রযুক্তি সক্ষমতা অর্জনে আরও বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দেন নীতি নির্ধারকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। আগামী 8ই মে হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট। নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন উপজেলায় জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত প্রার্থীরা। এদিকে বিভিন্ন এলাকায় নিজের প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে জানাচ্ছেন তামান্না জেনিফার। কর্মসংস্থান, অবকাঠামো ও আইন শৃঙ্খলা রক্ষার বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলায় জমে উঠেছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা। নির্বাচনে সরাইল উপজেলায় 16 জন প্রার্থী ও নাসিরনগর উপজেলার 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি চাই এই সমাজকে দাঙ্গা মুক্ত একটা সরাইল গঠন, নিরাপদ সরাইল গঠন করার জন্য আমি চেষ্টা করব। সকলকে সমন্বয় করে এই সামাজিক শান্তি ফিরিয়ে আনা, এই হচ্ছে আমার লক্ষ্য। স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর সংঘাত বন্ধ ও উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমন প্রার্থীকেই ভোট দেওয়ার কথা জানিয়েছেন ভোটাররা। যে ব্যক্তি আমাদের উপজেলার উন্নয়ন করবে, আমরা সেরকম প্রার্থীকেই ভোট দিয়ে আমাদের উপজেলার প্রতিনিধি হিসেবে আমরা নির্বাচিত করতে চাই। এখানে শিক্ষিত মানুষ, যোগ্য মানুষ আসলে যে দাঙ্গা রোধে ভূমিকা রাখবে, এরকম মানুষকে আমরা ভোট দেব। ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে শেষ মুহূর্তে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতারা। ফরিদপুরে এবার নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে সিরাজগঞ্জে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই সহিংসতা, হামলা, মামলা ও প্রচারণায় বাধা সহ স্থানীয় সংসদ সদস্য সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ জোরালো হয়ে উঠেছে।
আমার নির্বাচনী গণসংযোগ এলাকা কিন্তু চিহ্নিত সন্ত্রাসী হামলা করে, স্থানীয় জনগণের প্রতিনিধির মুখে হামলাকারীরা স্থান ত্যাগ করে। একজন প্রতিপক্ষ আছেন, তিনি বাইরে থেকে সন্ত্রাসীদের এনে মাইক্রোবাস ভাড়া করে তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, শুধু অভিযোগ করে বেড়াচ্ছে এই নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য। তবে ভোটের দিনের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন নির্বাচনী কর্মকর্তারা। কয়েকটি অভিযোগ আমরা ইতিমধ্যে পেয়েছি, সে অভিযোগগুলোর বিষয়ে ওই সংশ্লিষ্ট প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তারা জবাব দিয়েছে, জবাব অনুযায়ী তাদেরকে সতর্ক করা হয়েছে। আগামী বুধবার প্রথম দফায় সারা দেশে 150 উপজেলায় ভোট নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। উপজেলা নির্বাচনে কোনো দল অংশগ্রহণ না করলে তাতে গণতন্ত্রের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর BFDC-তে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সুশাসন, জবাবদিহিতা, অনিয়ম প্রতিরোধ সহ বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে না পারলে শুধু স্থানীয় সরকারকে শক্তিশালী করে গণতন্ত্রকে সুসংহত করা যাবে না। শফিউল আলম সুজনের রিপোর্ট। নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করবে শীর্ষক এই ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। মনোনয়ন বাণিজ্যের কারণে সেই মানুষটা কিন্তু মঞ্চ থেকে উঠে আসতে পারছে না। বিতার্কিকরা পক্ষে বিপক্ষে পাল্টা যুক্তি তুলে ধরেন। এ সময় LGRD মন্ত্রী তাজুল ইসলাম বলেন, গণতন্ত্র নিয়ে বিশ্বে নানা মতবিরোধ রয়েছে, এটা চর্চার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। আর রাতারাতি গণতান্ত্রিক ব্যবস্থাকে শতভাগ সুসংহত করা সম্ভব নয় বলেও জানান তিনি। আমাদের এক্সিস্টিং ল এমনভাবে আছে, কেউ দলীয় এবং নির্দলীয় করা যাবে। তবে এখানে দল কোনো আইন পরিবর্তন করা হয় নাই। তবে আইন পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তা নাই। কেউ দলীয়ভাবে করতে পারে, কোনো দল ইচ্ছা করে সেই দলের প্রতীক দিয়ে নির্বাচন করতে পারে, আর কেউ দলের প্রতীক ছাড়া নির্বাচন করতে পারে। আপনি ইন্ডিভিজুয়ালি পার্টিসিপেট করতে পারেন অথবা কোনো দলীয়ভাবে পার্টিসিপেট করতে পারেন, এবং কোনো দল অংশগ্রহণ না করলে ডেমোক্রেসি যে প্রসেস, ফিলোসফি, এটার জন্য কোনো ক্ষতির কোনো সুযোগ আছে বলে আমি জানি না। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিলে এটি আরো অংশগ্রহণ ও গ্রহণযোগ্য হতো। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্র থেকে যে কোনো আত্মীয় স্বজন এমপি মন্ত্রী নির্বাচন করতে পারবে না, সেটি কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্টতা আমরা পাইনি যে আসলে কি নির্বাচন করবে কি করবে না। কেউ কেউ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, কেউ কেউ শেষ পর্যন্ত অপেক্ষা করছে। এটি কিন্তু একটা স্পষ্টতা হবার দরকার ছিল। আমরা এবারে উপজেলা নির্বাচনটা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচনটা হবে। বিতর্কে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় সরকারি দল ঢাকা মেডিকেল কলেজ। শফিউল আলম সুজন, ATN বাংলা, ঢাকা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনশক্তির চাহিদা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম প্রণয়নের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন পেশ করতে উচ্চশিক্ষার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা বলেন রাষ্ট্রপতি। একই সাথে তৃণমূল পর্যায়ে শিক্ষা উপকরণ পৌঁছানোর ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। এ সময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একাডেমিক সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। আলোচনাকালে বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার উপর জোর দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পেরু আর্মড ফোর্সেসকে উপহার হিসেবে দেওয়া হলো বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল EOD রিমোটলি অপারেটেড ভেহিকল ROV। ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, সম্প্রতি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুস্কাতে IED হুমকি বিবেচনায় এই EOD ROV ভূমিকা রাখবে। অনুষ্ঠানে পেরু আর্মড ফোর্সেসের ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কার্লোস আলবার্তো রাভানাল কালড্রনেরের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল সহ ঢাকায় নিযুক্ত জাতিসংঘের রিজিওনাল কোঅর্ডিনেটর, লাইট কোঅর্ডিনেশন মেকানিজমের টিম লিডার ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্কা গেমস ও ভারতীয় কোম্পানি মুনফ্রগের ব্রাক ব্যাংকের গুলশান শাখার লেনদেন আরও ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে ৪৮ ঘণ্টার মধ্যে কোম্পানি দুটির সাথে এনবিআর এর পাওনার দাবিনামা পাঠানোরও নির্দেশ দিয়েছে আদালত। মামলা চলাকালে কোম্পানি দুটির রাজস্ব ফাঁকি তদন্তে জাতীয় রাজস্ব বোর্ড ব্রাক ব্যাংকের গুলশান শাখার অভিযান চালায়। পরে বিষয়টি নিয়ে আদালতে যায় ব্রাক ব্যাংক ও কোম্পানি দুটি। এ প্রসঙ্গে এনবিআরকে আইন মেনে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুলিশ সহ বিভিন্ন সংস্থার স্টিকারের অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে ডিএমপি ট্রাফিক বিভাগ। অপরাধ নিয়ন্ত্রণে এই অভিযান চলবে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার SM মেহেদি হাসান। এ সময় তিনি বলেন, ব্যক্তিগত গাড়িতে পুলিশ সহ জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অনুমোদিত স্টিকার ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনুমোদিত স্টিকার পাওয়ায় ৩৬০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগ। একই সাথে ফিটনেসবিহীন ৩,০০০ যানবাহনের বিরুদ্ধে মামলা এবং প্রায় ২,০০০ গাড়ি ডাম্পিং করা হয়েছে। পেশাগত দক্ষতা ও মানবিক কাজের স্বীকৃতি হিসেবে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে রোটারি ক্লাব অব উত্তরা। এবছর এই অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন সমাজ সেবা ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, চিকিৎসা ও স্বাস্থ্য খাতে ডাক্তার মোশতাক হোসেন, কর্পোরেট ব্যবসা খাতে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী, সাংবাদিকতায় 18 বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ.ই মামুন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে করভি রক্ষন্দ, সংস্কৃতিতে কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার দম্পতির, ক্রীড়া ক্ষেত্রে খন্দকার মাহবুবুর রশিদ ও তথ্য প্রযুক্তি খাতে শমী কাইসার। সাবেক বাণিজ্যমন্ত্রী ও রোটারিয়ান টিপু মুন্সি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উত্তরা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব উত্তরার সভাপতি খন্দকার আবিদ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রাক্তন জেলা গভর্নর সহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। রোটারি ক্লাব অব উত্তরা 1991 সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে মানবতার কল্যাণে নানা সেবামূলক কাজ করে আসছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে শুরু হচ্ছে মোবাইল গেমিং এর সবচেয়ে বড় আসর মোবাইল ম্যানিয়া 2024 পাওয়ার্ড বাই এয়ারটেল। রাজধানীতে এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, এবারের আসরে থাকছে ফুটবল, কল অফ ডিউটি মোবাইল এবং মোবাইল লেজেন্ডস ব্যাং ব্যাং, এই তিনটি গেম। প্রতিযোগিতার শীর্ষ দুদল আগামী জুলাইয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবে। এবারের আসরে বিজয়ীদের জন্য থাকছে 30 লাখ টাকার পুরস্কার। অনুষ্ঠানে রবি অজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, এয়ারটেলের হেড অব মার্কেটিং সৌরভ প্রকাশ খাড়ে, ডিসকভারি ওয়ান লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কো ফাউন্ডার সাদাব হোসেন উপস্থিত ছিলেন। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। ঘরের মাঠে নারী টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। আগামী 3 অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মিরপুরে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিশ্বকাপের গ্রুপিং এবং সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। রিপোর্ট করছেন SM আশরাফ। 10 দলের 8 দল এরই মধ্যে চূড়ান্ত, বাকি 2 দল আসবে বাছাই পর্ব খেলে, যেখানে গ্রুপ এতে রেকর্ড 6 বারের নারী টি-20 বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাছাই পর্ব পেরিয়ে আসা শীর্ষ দল বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে। তাদের সঙ্গে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব পেরিয়ে আসা রানার আপ দল। মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ বলছেন বাংলাদেশের অধিনায়ক। ইয়াং প্লেয়াররা আছে যারা স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে খেলবে বা দেশকে রিপ্রেজেন্ট করবে, তাদের জন্য কিন্তু একটা বড় মোটিভেশন হতে যাচ্ছে এবং অনেকটা দায়িত্ব বর্তায় আমাদের উপরেও। আমরা যত ভালো ক্রিকেট খেলবো এবং আমাদের টিমটাকে যত ভালো জায়গায় নিয়ে যাব, তত বেশি বলবো অপরচুনিটিস ক্রিয়েট হবে নতুন প্লেয়ারদের জন্য এবং নতুন নতুন অনেক প্লেয়াররা চাইবে এই স্পোর্টটাকে নেওয়ার জন্য।
এবারই প্রথম মেয়েদের বিশ্বকাপের একক আয়োজক হয়েছে বাংলাদেশ। আইসিসির পছন্দের কারণে ভেন্যু নির্ধারণ হয় মিরপুর আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বিসিবির সভাপতি বলেন, মাঠে দর্শক ফেরাতে ভূমিকা রাখবেন তারা। বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য, সেটার জন্য হয়তো যদি পেমেন্ট করতে হয় বোর্ড করবে, মানে ওদেরকে পে করতে হবে না, কিন্তু বিশ্বকাপের কোনো টিকিটই ফ্রি না। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ 5 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে, এরপর 9 অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 12 অক্টোবর। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশকে 139 রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে 15 রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। এরপর 30 রানে বিদায় নেন জয়লর্ড গাম্বি। প্রথম ম্যাচে দলের 36 রানেই 3 উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। আজ এই রানে হারায় 2 ব্যাটসম্যানকে। তাতে 9 ওভার 3 বলে 36 রানে 4 ব্যাটার ফেরেন সাজঘরে। এরপর 42 রানে পঞ্চম উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত ব্রায়ান বেনেটের 44 আর ক্যাম্পিলের 45 রানে 7 উইকেটে 138 রান তোলে জিম্বাবুয়ে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দেশের দুঃসময়ে জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী তাদের আস্থা অর্জন করেছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। এএফআইপির নতুন নির্মিত ভবনের উদ্বোধন। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই, তবে দেশটির মানবাধিকার নিয়ে সত্য বলার অধিকার আওয়ামী লীগের আছে, বললেন ওবায়দুল কাদের। আসছে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ পরিশোধের চাপ, মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। সরকারি ব্যয় ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ এমপিদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।